আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র সফরে যখন চূড়ান্ত অপমানের মুখোমুখি নেতানিয়াহু, তখন ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটির গোমর ফাঁস করে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে চপটাঘাত করল হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র আঘাতে নাভিশ্বাস হয়ে উঠেছে হানাদার সেনাদের। ইরাকি যোদ্ধাদের হামলায় আবারও কেঁপেছে ইসরায়েলের এইলাত বন্দর। ঠিক এই সময় ফিলিস্তিনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে ফাতাহ এবং অন্যান্য দলগুলোর সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে হামাস। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, বুধবার দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বে বনি সুহেইলা শহরে ইসরায়েলের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসিতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে গাড়িটি পুড়ে যায়। একই স্থানে তাদের শতুলা এক্সপ্লোসিভ ডিভাইসের আঘাতে মার্কাভা সহ দুটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস হয়। কমব্যাট মিশন থেকে ফিরে কাসামের যোদ্ধারা জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফা শহরের আল আউদা মসজিদের পাশেও তার একটি মার্কাভা 4 ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজারে আঘাত করেছেন। সেখানে ইসরায়েলের পদাতিক বাহিনীর সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই হয়। এতে কয়েকজন দখলদার সেনা নিহত এবং আহত হন বলে জানিয়েছে কাসাম। তাছাড়া রাফার ইয়াবনা ক্যাম্পে আগে থেকে বোমা পুঁতে রাখা একটি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। এই ঘটনায়ও কয়েকজন সেনা নিহত এবং আহত হন। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসও বুধবার খান ইউনুসের উত্তর পূর্বে কয়েকটি স্থানে শত্রু সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে নিয়মিত 60 ক্যালিবারের বিপুল মর্টার শেল নিক্ষেপ করে। নেজারিম অক্ষের সরবরাহ লাইনেও জায়নবাদী সেনাদল এবং তাদের গাড়িগুলোর উপর মর্টার হামলা চালান তাদের যোদ্ধারা। আগের দিনও ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেন ফিলিস্তিনি যোদ্ধারা। আল কাসাম ব্রিগেড জানায়, খান ইউনুসের পূর্বে স্থানীয়ভাবে তৈরি ট্যান্ডেম আরপিজির মাধ্যমে ইসরায়েলের একটি D9 বুলডোজারে আঘাত হানেন তারা। মধ্য গাজার দক্ষিণে জুহুর আল দিক এলাকায় দখলদার বাহিনীর উপর বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেছে তাদের আরেকটি দল। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস এদিন DFLPর ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডের সঙ্গে যৌথভাবে মর্টার হামলা চালায়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নেজারিম অক্ষে দখলদার বাহিনীর উপর লার্জ ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করে এই দুই প্রতিরোধ গ্রুপ। একই অক্ষে দখলদার বাহিনীর উপর মর্টার হামলা চালিয়েছে আল আকসা মর্টার্স ব্রিগেড। এদিকে ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডের মর্টার ইউনিট রাফা শহরের তাল আল সুলতানের সেনাদের ওপর মর্টার হামলা করে। রাফার ইয়াবনা ক্যাম্পে অন্তত 14 সদস্যের একটি সেনাদলের উপর হামলার ভিডিও প্রকাশ করে আল কাসাম ব্রিগেডস। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বুধবার উত্তর ইসরায়েলে আবারও সিরিজ হামলা চালিয়েছে। গ্রুপটি জানিয়েছে, রকেট অস্ত্রের মাধ্যমে অধিকৃত সেবা ফার্মের রুইসাদ আল কর্ন সাইটে সরাসরি আঘাত হেনেছেন তারা। আল মালিকিয়া সাইটে শত্রু সেনাদের গতিবিধি পর্যবেক্ষণের পর সেখানে প্রবেশ করা সামরিক যানগুলোকে লক্ষ্য করে মিসাইল এবং আর্টিলারি শেল ছোড়েন তাদের যোদ্ধারা। মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। এর আগে ইসরায়েলি হামলায় নিজেদের এক কমান্ডার নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক চৌকিগুলোতে বেশ কিছু ড্রোন হামলা এবং কিরিয়াত শমনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। ড্রোন এবং রকেটগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে নিশ্চিতভাবে বহু সংখ্যক সেনা নিহত হন বলে দাবি করেছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা মেরনের কাছে মাউন্ট নেরিয়া ঘাঁটির একটি কমান্ড সেন্টারেও কামিকাজে ড্রোনের স্কোয়াড্রন ব্যবহার করে হামলা চালায়। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা শহরে বিমান হামলা চালায়, যাতে সাদেক আতেফ আতাভি নামে হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হন। এর জবাবে ওই দিনই ইসরায়েলের রামিম ব্যারাকের একটি কমান্ড সেন্টারে ভারী কামানের গোলা দিয়ে হামলা চালানো হয়। এ সময় ফালাক রকেট দিয়ে বেইত হিলেল ব্যারাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরেও আঘাত হানে হিজবুল্লাহ। আল মেরাজ চৌকিতেও বেশ কয়েকটি উচ্চ শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র বুরকান নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। আল মায়াদিন জানিয়েছে, বুধবার ইসরায়েলের একটি স্পর্শকাতর সামরিক বিমান ঘাঁটির বিস্তারিত ড্রোন ফুটেজ প্রকাশ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সব নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে হাইফা শহরের উত্তরে অবস্থিত রামাত ডেভিড নামের এই ঘাঁটির বিস্তারিত ধারণ করে হিজবুল্লাহ ড্রোন। হিজবুল্লাহ টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ফুটেজে রামাত ডেভিডকে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং উত্তরের একমাত্র সামরিক বিমান ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়। ভিডিওতে বেস হেডকোয়ার্টার, আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম প্ল্যাটফর্ম, একটি কমিউনিকেশন ডোম এবং একটি অবকাঠামো দেখানো হয়।
এতে ঘাঁটির এরিয়াল স্পেসিফিকেশন, মিলিটারি ফরমেশন, যুদ্ধবিমান, সামরিক হেলিকপ্টার, পরিবহন হেলিকপ্টার, উদ্ধারকারী হেলিকপ্টার এবং সামুদ্রিক নজরদারি হেলিকপ্টার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার বিস্তারিত তথ্য রয়েছে। লেবানন সীমান্ত থেকে 46 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটির 8.5 মিনিটের ভিডিওটি একদিন আগে অর্থাৎ 23 জুলাই ধারণ করা। এটি প্রথমবার নয়, এর আগেও নজরদারি ড্রোনের মাধ্যমে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ফুটেজ প্রচার করেছে হিজবুল্লাহ। তবে স্পর্শকাতর এই সামরিক বিমান ঘাঁটির ফুটেজ এমন সময় ধারণ করা হলো যখন দুই দেশের আন্তঃসীমান্ত হামলার কারণে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বেড়েছে। এর মাধ্যমে হিজবুল্লাহ দেখিয়েছে ইসরায়েলের কোনো সামরিক স্থাপনায় তাদের নজরদারির বাইরে নেই এবং সব স্থাপনায় তাদের হামলার সক্ষমতা রয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বুধবার জানিয়েছে, উত্তর ইসরায়েলের এইলাতে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আবারও ড্রোন হামলা চালিয়েছেন তারা। এক বিবৃতিতে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতার জবাবে এই অভিযান চালানো হয়। অভিযানের দ্বিতীয় স্তরে ইসরায়েলের বন্দরগুলোকে টার্গেট করা হয়েছে বলে জানান তারা। সাম্প্রতিক সময় ইরাকি যোদ্ধাদের একক এবং ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে তাদের যৌথ হামলার সংখ্যা বেড়েছে। 21 জুলাইও তারা এইলাত বন্দরের একটি মৌলিক টার্গেটে ড্রোন হামলা চালায়। হামাস জানিয়েছে, ফিলিস্তিনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করতে তারা পশ্চিম তীরের ফাতাহ আন্দোলন এবং অন্য দলগুলোর সঙ্গে বেইজিংয়ের একটি চুক্তি স্বাক্ষর করেছেন। ফিলিস্তিনের 14 দলের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। মঙ্গলবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেছেন, আমরা জাতীয় ঐক্যের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করছি এবং আমরা জাতীয় ঐক্য বজায় রাখার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হোসাম বদরান বলেন, এই ঘোষণা ফিলিস্তিনি জাতীয় ঐক্য অর্জনের পথে একটি অতিরিক্ত ইতিবাচক পদক্ষেপ। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হামাস, ইসলামিক জিহাদ, ফাতাহ আন্দোলন, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা পিএফএলপি এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপির প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেইজিংয়ের প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন এবং ফিলিস্তিন হল পরস্পরের অংশীদার। চীন আশা করে ফিলিস্তিনের দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হবে। এর আগে ফিলিস্তিনের 14টি দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা চীনের আমন্ত্রণে 21 থেকে 23 জুলাই বেইজিংয়ে সমঝোতা সংলাপে অংশগ্রহণ করেন এবং সংলাপ শেষে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সংলাপের সমাপনী অনুষ্ঠানে বলেন, ফিলিস্তিনের 14টি দলের মধ্যে সমঝোতা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংলাপে অংশগ্রহণকারীরা গাজা যুদ্ধ অবসানের পর জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত হয়েছেন বলেও তিনি জানান। ওয়াং ই আরও বলেন, যুদ্ধোত্তর গাজা নিয়ন্ত্রণ এবং শাসন করতে হামাস ও ফাতাহ উভয় একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার গড়ার কাজ শুরু করেছে। স্বাক্ষরকারী 14টি গোষ্ঠীর অন্যতম প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি জানান, এই চুক্তির প্রধান 4টি উপাদান হল একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ফিলিস্তিনের নেতৃত্ব তৈরি, প্যালেস্টিনিয়ান ন্যাশনাল কাউন্সিল নির্বাচন এবং চলমান ইসরায়েল আগ্রাসন মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন সরকার এবং আরও বহু দেশের ব্যাপক সমর্থন পাওয়ার পরও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এক্স পেজে তিনি বলেন, প্রতিরোধকামীদের শক্তি প্রতিদিন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। বুধবার সর্বোচ্চ নেতার অফিসিয়াল অ্যাকাউন্টে হিব্রু ভাষায় দেওয়া এই পোস্টে কিছু হামলার ভিডিও সংযুক্ত করা হয়। সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন নিয়ে হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলের পেছনে দাঁড়িয়েছে, কিন্তু তারা হামাসকে নতজানু করতে পারেনি। এক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার রাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেন। কিন্তু গাজার নিরীহ জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালানোর কারণে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের বহু সদস্য এই ভাষণ বয়কট করেন। দুই কক্ষের ডেমোক্রেটদের প্রায় অর্ধেক সদস্য এ সময় অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে এক্সিওস। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসও নেতানিয়াহুর ভাষণের সময় অনুপস্থিত ছিলেন। তার প্রচার কর্মকর্তারা বলেছেন, ইন্ডিয়ানা পুলিশে নির্বাচনী প্রচার অভিযান থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। ভাষণ চলাকালীন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান সদস্য রাশিদা তালিব ফিলিস্তিনি জাতীয়তাবাদের প্রতীক কেফিয়া পরে একটি সাইন উঁচু করে রেখেছিলেন, যার এক পাশে লেখা ছিল গণহত্যাকারী, অন্য পাশে লেখা ছিল যুদ্ধ অপরাধী।
ভাষণে গাজায় চলমান যুদ্ধ শেষে ইরানের হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গড়ার আহ্বান জানান নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই জোট গড়তে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। সে সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোকে জোটে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যে আলোচিত আব্রাহাম চুক্তি সম্পাদনের সহায়তার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের দেশকে উদারভাবে সামরিক সহায়তা এবং পরামর্শ দিয়ে আসছে। এতে আমাদের বহু জীবন রক্ষা পেয়েছে। ভাষণে গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কিছু উল্লেখ না করে তিনি হামাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ জয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রে যারা যুদ্ধের বিরোধিতা করছেন তাদের মূর্খ বলেও আখ্যা দেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করে হামাস, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং ইসলামিক জিহাদ বলেছে, নেতানিয়াহুর কোনো চেষ্টাই ইসরায়েলকে অনিবার্য পরাজয় থেকে রক্ষা করতে পারবে না। নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তখন ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান তারা। প্রখ্যাত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে ভাষণ দিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করে বলেছেন, খুব শিগগিরই আন্তর্জাতিক ফৌজদারি আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। তিনি বলেন, নৈতিকভাবে আমাদের গাজার সংকটকে উপেক্ষা করা উচিত নয়। মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় গাজায় নিক্ষেপের জন্য বোমা পাঠানো হচ্ছে। নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী অভিহিত করে স্যান্ডার্স বলেন, এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে একজন যুদ্ধ অপরাধীকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক টমাস ফ্রেডম্যান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে এক নিবন্ধ লিখেছেন, যাতে তিনি নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেন, এই ব্যক্তির নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। গাজার মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা বৃহস্পতিবার জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসে সালাহ আল দিন স্ট্রিটে কোনো ব্যক্তি চলাফেরা করলেই তার উপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আহতদের উদ্ধার কাজে নিযুক্ত মেডিকেল টিমের উপরও কোয়াডকপ্টার থেকে হামলা করা হয়েছে। খান ইউনুসে নতুন করে হামলা শুরুর পর সেখানে অন্তত 129 জন নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়েছেন 1.5 লাখের বেশি বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এখনও পর্যন্ত অন্তত 39,145 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু এবং নারী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত হল রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। চীনা কূটনীতিকের নেতৃত্বের সঙ্গে গভীর আলোচনার একদিন পর ইউক্রেনের শীর্ষ কূটনীতিবিদ বুধবার এই অবস্থান ব্যক্ত করলেন। ভিডিও ভাষণে কুলেবা জানান, আলোচনা শুরুর জন্য রাশিয়ার তরফ থেকে কোনো প্রস্তুতি বা আগ্রহ দেখতে পাচ্ছেন না তিনি। রাশিয়া 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর এই প্রথম ইউক্রেনের শীর্ষ কোনো কর্মকর্তা চীন সফরে গেলেন। ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, কুলেবা চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে গভীর আলোচনা করেন। বৈঠকের বিষয়বস্তু নিয়ে কুলেবা বলেন, আমি দুটি মূলনীতির উপর জোর দিয়েছি, যেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। প্রথমটি হলো ইউক্রেনকে ছাড়া ইউক্রেনের বিষয়ে কোনো চুক্তি নয়, এবং দ্বিতীয়টি হলো ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পরিপূর্ণ সম্মান। যদি এই দুটি মূলনীতি প্রতিফলিত হয়, তাহলে আমরা যে কোনো আলোচনায় বসতে এবং সমাধান খুঁজতে প্রস্তুত। আগে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে রাশিয়াকে অবশ্যই এই বিষয়ে সত্যিকারের আগ্রহ দেখাতে হবে। এদিকে রুশ সেনারা প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনের আরও গভীরে অগ্রসর হচ্ছে। এই অবস্থায় ইউক্রেন দর কষাকষির অবস্থানে কৌশলগতভাবে অনেকটা পিছিয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।